Assalamualaikum. Recording in progress. শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। I am sorry to a bit delay because my computer is actually start then shut down automatically. So এই সমস্যাটার জন্য I was waiting to connect you. However, ultimately এটা আল্লাহ মাফ করছে, যেটা শুরু করেছেন এখন একটা সমস্যা হতে পারে। Anyway, I have to make another backup from tomorrow onward. আমাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আমাদের সিলেবাসে আছে, এখান থেকে পরীক্ষায় নরমালি প্রশ্ন থাকে। মার্জার এন্ড অ্যাকুইজিশন। মার্জার এন্ড অ্যাকুইজিশন ইজ এ কাইন্ড অফ টেক ওভারস। আমরা যেটা বলি যে টাইপস অফ টেক ওভারস এর যে ধরনটা, মার্জার এন্ড অ্যাকুইজিশন is also included in our syllabus, and it is also very important to understand the mergers and acquisitions. এখন mergers and acquisition এর মধ্যে যেটা আমরা টেক্স ওভারের মধ্যেই কিন্তু মার্জার এন্ড অ্যাকুইজিশন আছে। টেক ওভারটা কি জিনিস, মার্জার কি জিনিস, অ্যাকুইজিশন কি জিনিস, অ্যামালগামেশন কি জিনিস, এই তিনটা বিষয় আমাদের জানতে হবে টেক্স ওভারের মধ্যে। এখন টেক্স ওভারটা কি? টেক্স ওভার দি ট্রান্সফার অফ কন্ট্রোল, এইটার রিমোটটা কই, দি ট্রান্সফার অফ কন্ট্রোল ফ্রম ওয়ান ওনারশিপ টু অ্যানাদার। এখানে একটা জিনিস যেটা, সেটা হলো যে ট্রান্সফার অফ কন্ট্রোল। ইউ সি, ট্রান্সফার অফ কন্ট্রোল ফ্রম ওয়ান ওনারশিপ, মানে আসলে এই কন্ট্রোলটা কিন্তু ওনারশিপ সহ। ওনারশিপ গ্রুপ টু অ্যানাদার। কোন একটা মানে কোম্পানির কন্ট্রোল এন্ড ওনারশিপটা যখন আরেকটা কোম্পানি নিয়ে নেয়, দ্যাট কলস দ্য টেক ওভার। তাহলে টেক ওভারের ধরনটা কিরকম হতে পারে? একটা হতে পারে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন সংক্ষেপে হলো দি পারচেজ অফ ওয়ান ফার্ম বাই অ্যানাদার। ভেরি সিম্পল, হয়তো আমরা বোঝার চেষ্টা করবো, আমরা অত কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নাই। পরীক্ষা এইভাবে লিখলে হবে। একটু পরবর্তীতে আমি বলবো প্রশ্নের ধরনের অনুসারে কিভাবে উত্তরটা হয়তো একটু ইলাবোরেট হবে। তারপরে হচ্ছে মার্জার। Merger is defined in three basic forms. মানে তিনটা ফর্মসে মার্জারটা হতে পারে। প্রথমটা হলো দি কম্বিনেশন অফ টু ফার্মস ইনটু নিউ লিগ্যাল এন্টিটি। আগে এক্স কোম্পানি লিমিটেড, ওয়াই কোম্পানি লিমিটেড ছিল, এখন দুটো মিলে জেড কোম্পানি লিমিটেড হয়ে গেল। এই যে জেড কোম্পানি লিমিটেড, ইট ইজ অলসো অ্যানাদার লিগ্যাল এন্টিটি। আগের দুটো লিগ্যাল এন্টিটি কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে গেল, ডিজলভ হয়ে গেল। আগে দুটো এন্টিটি কিন্তু ডিজলভ হয়ে গেল। ডিজলভ হয়ে যাওয়ার পরে সেই জায়গায় নতুন করে আরেকটা লিগ্যাল এন্টিটি তৈরি হলো, যেখানে দুটো ফার্ম একসাথে কম্বিনেশন হয়ে গেল। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, আমি পরে কথা বলবো স্যার। আমি কালকে না, আমি মিনিস্ট্রিতে থাকবো, মিনিস্ট্রিতে কাল পরশু। পরশু তো মন্ত্রীর সাথেই প্রোগ্রাম আছে আমার, বিয়ের ইয়ে। আপনার তো এই রোববারে আসার কথা ছিল, কেউ আসেন নাই। আপনার সেই কি অটিজমের কোন বাবা কি নাকি আসেন, জানানো নাই আমাকে। আই ওয়াজ ওয়েটিং ফর। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবারে আই এম নট শিওর, আমি মিনিস্ট্রিতে কখন ছাড়া পাই তারপরে বোঝা যাবে। প্লিজ গিভ। হ্যাঁ,
And the second types of merger is a new company is created. তার মানে হলো আগে দুইটা মিলে আমরা প্রথমটা হলো কম্বিনেশন অফ টু ফার্মস। এবার বলা হলো যে এই দুইটা ফার্ম দুইটা পার্টনারশিপ অর্গানাইজেশন হতে পারে, দুইটা সোল ট্রেডারশিপ হতে পারে, দুইটা লিমিটেড কোম্পানি হতে পারে, দুইটা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। এখানে টু ফার্মস এর কথা বলা হচ্ছে। ইনটু ওয়ান নিউ লিগ্যাল এন্টিটি নিয়ে সেটা নতুন করে রেজিস্ট্রেশন হয়ে সেটার মূলধন কাঠামো, সেটার ম্যানেজমেন্ট সমস্ত কিছু নতুন করে ডাইরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরস ইত্যাদি নতুন করে হবে। আরেকটা হতে পারে সেটা হলো যে মার্জার হয়ে এইটা কোনো সময় দুইটা প্রতিষ্ঠান মার্জার হলে কিন্তু পূর্বের কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে, কারণ ওই ব্র্যান্ড ভ্যালুটাকে ইউজ করে ওই নামটা রেখে দিয়ে নতুন লিগ্যাল এন্টিটি এটার সাথে অ্যাড করা হয়। যেমন আমরা জানি যে রবি এবং বাংলা লিংক কিন্তু এক হয়ে রবি কিন্তু ঠিকই আছে, বাংলা লিংক কিন্তু ওইভাবে আর এটার ইয়ে নাই। আর নিউ কোম্পানি হলো যে ধরে নিলাম রবি এবং বাংলা লিংক এক হলো, এটার নাম দেওয়া হলো নতুন করে একটা নাম দেওয়া হলো সোনার তরি টেলিকমিউনিকেশন, একটা কথার কথা এরকম। সো ইট ক্যান বি দ্য নিউ নেম। হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে, এটা নতুন করে ক্রিয়েটেড হতে পারে, মার্জ হয়ে নতুন করে ক্রিয়েটেড হতে পারে। আরটা হলো বোথ সেটস অফ শেয়ার হোল্ডার্স হ্যাভ টু অ্যাপ্রুভ দ্য ট্রানজেকশন। এখানে যে জিনিসটা হয় থার্ড, যেটা যে এটা থার্ড আর একটা ক্যারেক্টার হতে পারে যে এই যদি দুইটা বা একাধিক প্রতিষ্ঠানের এরকম মার্জ হয়ে যায় তাহলে শেয়ার হোল্ডাররা এটাকে এন্ডোর্স করে, এটা অ্যাপ্রুভ করে। যে এই ক্ষেত্রে প্রত্যেক কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করে তাদের একটা অ্যাপ্রুভাল নেওয়া হয়। এখানে বোর্ড অফ ডিরেক্টরস থাকে, বাট দে ক্যান নট গিভ দ্য কনসেন্ট অর টেক রেজুলেশন। তারা সিদ্ধান্ত নিতে পারেন না। তাদের সিদ্ধান্ত নিতে হলে তাদেরকে এভাবে ইয়ে করতে হয়। জরুরি কিছু থাকলে বলেন, আমি ক্লাস নিচ্ছি না। আর খাইরে কাম নাই, মানে সন্ধ্যা শরীর শুরু হয়ে যাচ্ছে সারাক্ষণ। আচ্ছা, তাহলে আমরা টেক ওভার দেখলাম, অ্যাকুইজিশন দেখলাম, মার্জারের তিনটা ক্যারেক্টার দেখলাম। এবার আমরা অ্যামালগামেশনে চলে যাব। অ্যামালগামেশনটা কি? অ্যামালগামেশনের দুটো ক্যারেক্টার। এই জেনুইন shareholders must approve the transaction, যেটা ওই যে মার্জারের লাস্ট যেটা, এটাই এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা শুদ্ধতম একত্রীকরণ, যেটার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা এই যে তাদের সহায় সম্পত্তি, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি বা শেয়ার হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডাররাই হচ্ছে মালিক। এখানে বোর্ড অফ ডাইরেক্টরস নির্বাচিত হয় শেয়ার হোল্ডারদের দ্বারা, বাট দ্য ওনার অফ দ্য কোম্পানি ইজ দ্য শেয়ার হোল্ডার, সো দ্যাট দে হ্যাভ টু গিভ দেয়ার অ্যাপ্রুভাল। এই জন্য বলা হয় জেনুইন মার্জার ইন হুইচ অ্যামালগামেশন ইজ এ জেনুইন মার্জার ইন হুইচ বোথ সেটস অফ শেয়ার হোল্ডার্স মাস্ট অ্যাপ্রুভ দ্য ট্রানজাকশন। ইট ইজ অলসো এ কাইন্ড অফ মার্জার, বাট এটা অ্যামালগামেশন হয় কিভাবে? অ্যামালগামেশন হয় দুই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা এই যে ট্রানজেকশন বলতে এখানে যত রকম দায় দেনা যা কিছু আছে, সহায় সম্পদ, সবকিছুর উপরে তাদের একটা ভোট দিয়ে তারা এটাকে অ্যাপ্রুভ করে দেয়। সেকেন্ড থিং হচ্ছে amalgamation requires a fairness opinion by the independent expert on the true value of the firm's share when a public minority exists. এখানে খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়োগ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়োগ করে যে শেয়ার হোল্ডাররা যেটাকে অ্যাপ্রুভ করে যে ট্রানজেকশনটাকে,
সেই ট্রানজেকশনটার বেসিসটা হলো যে এক্সপার্ট ভ্যালুয়েশন করবে যে তার সহায় সম্পদ যা আছে, বিল্ডিং আছে, মেশিন আছে, গাড়ি আছে, তারপরে তার ব্র্যান্ড ভ্যালু আছে, তার গুডউইল আছে, তার ইনটেনজিবল টেনজিবল অ্যাসেটস আছে, সমস্ত কিছুর একটা ভ্যালুটা তারা ফিক্স করে। এই ভ্যালুয়েশনের জন্য কিন্তু এক্সপার্ট যারা নিয়োজিত হন তারা কিন্তু সরকারের লাইসেন্সধারী প্রতিষ্ঠান এবং তাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড, যেমন একটা চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিসিং ফার্ম যারা, তারা কিন্তু এটার জন্য নিয়োজিত হতে পারে। তো বলে তারা কি করে, এগুলি সব কিছু ই করে দেখেন, মূল্যায়ন করে দেখেন, অডিট করে দেখেন কোথাও কোনো ফলস কিছু আছে কিনা, কোথাও কোনো ইনফ্লেটেড কিছু আছে কিনা, কোথাও কোনো জিনিস হাইড এন্ড সিক এর কোনো বিষয় আছে কিনা, সমস্ত কিছু। এবং they are responsible to explain, and ultimately if there is any faulty things coming out, then they will be held responsible for that. সুতরাং যে এক্সপার্ট বা যে ফার্মটাকে নিয়োগ করা হবে তারা কিন্তু পরবর্তীতে কোনো ফল্ট ধরা পড়লে তার জন্য দায়বদ্ধ থাকবে, সেই জন্য তারা একটা অঙ্গীকারনামা দেন। তারা এই এক্সপার্ট প্রাইস ইউজ করার আগে they have to sign a contract with the parties, both parties, and they have to sign a letter of agreement. Based on that, that is the independent expert. তো এইটা অ্যামালগামেশনটা হয় ওইভাবে। এখন এর বাইরে কিন্তু আমরা এমনি জাস্ট শুনি যে হোল্ডিং কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি, সোল ট্রেডারশিপ কোম্পানি, তারপরে হচ্ছে পার্টনারশিপ কোম্পানি। এই যে কোম্পানিগুলির ধরন, এগুলি আমরা তো সোল ট্রেডারশিপ হলো একক মালিকানা, পার্টনারশিপ কোম্পানি হলো যে অংশীদারের ভিত্তিতে, পার্টনারশিপে লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করা যায়। লিমিটেড কোম্পানি বলতে বোঝানো হয় যেখানে ওখানকার মালিকদের যে সংগঠন থাকে, অর্থাৎ উইদিন দ্য ফ্যামিলির মধ্যেই কিন্তু এরকম পার্টনারশিপ হয়ে এটাকে লিমিটেড কোম্পানি তৈরি করা হয়। এখানে শেয়ার হোল্ডারটা উইদিন দ্য ফিউ পিপল, কিছু মানুষের মধ্যে সীমিত থাকে, এবং এখানে তারা প্রফিট শেয়ারিংটা কিভাবে করবে এই সমস্ত বিষয়গুলি থাকে। এটাও জয়েন্ট স্টক কোম্পানি থেকে নেওয়া হয়, এবং এটারও একটা লিগ্যাল এন্টিটি থাকে। আর যেটা জয়েন্ট স্টক কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি থাকে সেখানে তো শেয়ার হোল্ডার থাকে, শেয়ার মার্কেটে বিক্রি করে। লিমিটেড কোম্পানি শেয়ার মার্কেটে বিক্রি করে না, হ্যাঁ, শুধু লিমিটেড কোম্পানি যেটা, অর্থাৎ লিমিটেড বাই দ্য লায়াবিলিটি অফ দ্য ওনার, সমস্ত দেয় দেনার মালিক এখানে। আর এখানে যেটা হয় পাবলিক লিমিটেড কোম্পানিতে, এখানে বলা হয় যে শেয়ার হোল্ডাররা মালিক, পাবলিক লিমিটেড কোম্পানিতে একটা শেয়ার মালিক হলো সে কিন্তু কোম্পানির মালিক। এই ক্ষেত্রে যেটা হয় সেটা হয় যে শেয়ার হোল্ডার সমস্ত দায় দেনা পরিশোধ করার পরে যদি কিছু থাকে তাহলে সেটার মালিক তারা হয়, এবং তাদের যে দায় দেনা সেটা কিন্তু লিমিটেড, সেটা কিন্তু আনলিমিটেড। আনলিমিটেড এই জন্য যে অনেকগুলি দেনা যদি থাকে সমস্ত কিছু তাদের পরিশোধ করতে হয়। সুতরাং আনলিমিটেড লায়াবিলিটি নিয়ে যেটা হয় সেটা পাবলিক লিমিটেড কোম্পানি। আর হোল্ডিং কোম্পানি যেটা, এটা কিন্তু আসলে এর মধ্যেই পড়ে। হোল্ডিং কোম্পানি হয় পাবলিক লিমিটেড কোম্পানি, অথবা এটা গভর্নমেন্ট ওন যে ওনারশিপ, এটা হয়তো মেজরিটি অংশ থাকে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু হতে পারে, এটা এইভাবে হতে পারে। সো হোল্ডিং কোম্পানি ইজ নট দ্য টেক ওভার। আমাদের টেক ওভারস এর ধরনটা হচ্ছে তিন ধরনের: অ্যাকুইজিশন, মার্জার এন্ড অ্যামালগামেশন। এখন টেক ওভারটা কি জিনিস, অ্যাকুইজিশনটা কি জিনিস, মার্জার কি জিনিস, অ্যামালগামেশন কি জিনিস। আমাদের মেইন কনসার্ন হচ্ছে there are three types of takeover. Takeoverটা হচ্ছে জাস্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের কাছে যাওয়া। সো আমরা এখন এই যে টেক ওভারের যে প্রসেসটা, এটা আমাদের একটু জানতে হবে। অর্থাৎ এটা মার্জার হতে পারে, অ্যাকুইজিশন হতে পারে, অ্যামালগামেশন হতে পারে। প্রসেসটা হলো ক্যাশ ট্রানজাকশন। এখানে
the receipt of cash for shares by shareholders in the target company. এখন কোন শেয়ার হোল্ডার যদি এখান থেকে হ্যান্ডস অফ করতে চায় তাহলে তাকে তার শেয়ারের ভ্যালু দিয়ে তাকে বিদায় করে দেওয়া যাবে। শেয়ার হোল্ডার্স ইন দ্য টার্গেট কোম্পানি, অথবা নতুন কোম্পানি থেকে সে, যেটা নতুন একটা কোম্পানি হবে, সেখানে যদি শেয়ারের ভ্যালুটা পুনরায় নির্ধারিত হয় তাহলে সে ওই পুনর্নির্ধারিত শেয়ারটাকে ক্রয় করতে হবে, অ্যাজ ইফ সে আগে যদি 10টা শেয়ারের মালিক থাকে, এখন নতুন কোম্পানিতে যে শেয়ারটা হলো ওই শেয়ারের মূল্য যদি আগে শেয়ারের মূল্যের চেয়ে বেশি হয় তাহলে তাকে বাকি টাকা ক্যাশ দিয়ে সে ওই পরিমাণ শেয়ার হোল্ড করতে পারবে, অথবা সে ওখান থেকে ক্যাশ নিয়ে তার শেয়ারটাকে সে সেল করে দিতে পারবে। আর হচ্ছে শেয়ার ট্রানজেকশন, এখানে ওই যে যেটা বললাম, দি অফার বাই এ অ্যাকোয়ারিং কোম্পানি অফ শেয়ারস or a combination of cash and shares to the target company's shareholders. এখন নতুন করে যে শেয়ার হোল্ডারটা হলো, এখানে কিন্তু এমন হতে পারে পুরাতন শেয়ার হোল্ডাররা বলতে পারে যে, কেউ কেউ বলতে পারে যে আমি চলে যাব, তাহলে এখানে নতুন শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার বিক্রি করে নতুন শেয়ার হোল্ডারদের কাছে এই ট্রানজেকশনটা হতে পারে, শেয়ার ট্রানজেকশনটা হতে পারে। আর এটা হলো গোয়িং প্রাইভেট ট্রানজেকশন। প্রাইভেট ট্রানজেকশন বলতে দেখা গেল যে পুরাতন ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারই আর নাই, তাহলে নতুন করে তারা শেয়ার ইস্যু করতে পারে, যে এডিশনাল ক্যাপিটাল ইস্যু করার জন্য যদি আরো অতিরিক্ত টাকা তাদের দরকার হয়, মূলধন সংগ্রহ করার দরকার হয়, তাহলে তারা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে যারা বিদায় হয়ে গেল অথবা সবাই থাকলো কিন্তু তাদের মধ্যে আর শেয়ার বিতরণ না করে নতুন করে তারা ই করতে পারে, শেয়ার বাজার ছাড়তে পারে, যে আগে 2টা কোম্পানি একত্রিত হয়ে যাওয়ার পরে এখন 800 কোটি টাকা মূলধন হলো, আমি 1000 কোটি টাকাতে নিতে চাইনি, তাহলে আমি আরো 200 কোটি টাকা শেয়ার বাজারে ছেড়ে আমি বিড করে সেখানে প্রাইভেট ট্রানজেকশন, মানে আসলে প্রাইভেট সরাসরি সেল করা, যে প্রাইভেট অফার দেওয়া। তাহলে আমাদের এই যে প্রসেসটা, টেকস ওভারের অ্যাকুইজিশন হোক, অ্যামালগামেশন হোক অথবা মার্জার হোক, এই 3টা মানে প্রসেসে আমরা এই টেকস ওভারের ফাইন্যান্সিংটা করতে পারি। এখানে তারপরে হলো সিকিউরিটি ল, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখানে একটা ল আছে যে টেক ওভার কিভাবে হবে। মার্জার এন্ড অ্যাকুইজিশন হতে গেলে এখানে অবশ্যই কিছু আইন কানুন, সুনির্দিষ্ট আইন কানুন ফলো করে, কারণ শেয়ার হোল্ডার তো যারা ছিল তাদেরও তো কিছু রাইটের বিষয় আছে, এবং একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্য দিয়ে কিন্তু এটা হতে হবে। এটা কিন্তু চাইলে ইচ্ছা করলে যে হয়ে যাবে এরকম। তাহলে এখানে যে জিনিসগুলি এখানে বলা হয় যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বলা হয়, এর আইনে বলা হয়, যেমন আমাদের যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটা আছে বাংলাদেশে, আমরা স্টক এক্সচেঞ্জ কমিশন বলি, যদিও এটা কেউ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও বলে, সিকিউরিটি অ্যান্ড স্টক অ্যান্ড শেয়ারস অল আর সেম। এটা হয়তো আমেরিকান ল্যাঙ্গুয়েজ এটাকে সিকিউরিটি বলে, ইয়েতে কি বলে, জাপান বা হংকং ইউরোপেরা এটাকে স্টক বলে, আবার ইয়েরা এক সময় অবশ্য ইউকে বা ইউনাইটেড কিংডমও শেয়ারস নামে এটি ইয়ে করতো, এখন তারাও স্টক বলে। আমাদের দেশে আমরা শেয়ার বলি, মানে শেয়ার, সিকিউরিটি, স্টক ইজ অলমোস্ট কি এগুলি সবই একই জিনিস, কিন্তু বিভিন্ন মানে ইয়ে হয়, ইংরেজিতে বিভিন্ন ধরনের নাম দিয়ে ডিফাইন করা। সো এখানে প্রথম কথা যেটা, সেটা হলো যে জেনারেল ইন্টেন্ট অফ দ্য লেজিসলেশন, যে আইনের সাধারণ বিধানগুলি কি কি আছে। সাধারণ বিধানগুলি প্রথমে আসে যে পরীক্ষায় কিন্তু এরকম থাকে যে মার্জার অ্যাকুইজিশন প্রসেসটা কিভাবে হয় এই ব্যাপারে ব্যাখ্যা করে, বা এই বিষয়ে 2টা কোম্পানি মার্জার এন্ড অ্যাকুইজিশন হতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়, পাবলিক লিমিটেড কোম্পানি অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটাই হোক।
তো এই ক্ষেত্রে জেনারেল কিছু লেজিসলেশন আছে। জেনারেল লেজিসলেশন প্রথম কথা হলো ট্রান্সপারেন্সি, যে এটার মূল কথা হচ্ছে যে ইনফরমেশন ডিসক্লোজার। কেউ কিন্তু কোনো জিনিস হাইড করতে পারবে না। কোনো জিনিস, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, যে যারা এক্সপার্ট থাকবে, কাজ করতে যাবে, তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস শুধু পয়েন্টে বুঝাই দিতে হবে। এখানে লেখা আছে টু এনশিওর কমপ্লিট and timely information be available to all parties, especially minority shareholders. Even বলা হচ্ছে যে একটা শেয়ারের মালিক হলেও কিন্তু সে যদি মাইনরিটি হয়, কেউ তো 10টা শেয়ার, কেউ 100টা শেয়ারের মালিক হতে পারে, সুতরাং তার কাছেও কিন্তু ক্লিয়ার ইনফরমেশন তাকে ই করতে হবে, ডিসক্লোজ করতে হবে। তারপরে হচ্ছে ফেয়ার ট্রিটমেন্ট to avoid the operation or portion of minority shareholders. এখানে যেটা হচ্ছে সেটা হলো যে কোনোভাবেই এরকম করা যাবে না যে 4টা বা 5টা শেয়ারের মালিক বা 2টা শেয়ারের মালিক তার কাছ থেকে জোর করে তাকে বাদ দিয়ে বা তাকে ফোর্স অ্যাপ্লাই করে। পোর্শন অর্থ হলো জোর খাটানো, অপারেশন মানে তার উপরে প্রভাব খাটাইয়া, মানে আগ্রাসী প্রক্রিয়া, যেটা এরকম কিছু করা যাবে না মাইনরিটি শেয়ার হোল্ডারদের উপর। তার মানে হলো রাষ্ট্র পরিচালনা যেরকম আমরা বলি যে গভর্নেন্সের অর্থ হলো যে একটা লোকও মানে বিচারহীনতার কারণে ক্ষতিগ্রস্ত যাতে না হয়, বা আইনের শাসনের যেই দণ্ড সেইটা যাতে কোনো ধনী গরিবের ক্ষেত্রে ব্যত্যয় না ঘটে। গরিব অন্যায় করলেও যেরকম শাস্তি পাবে, ধনী অন্যায় করলেও সেরকম শাস্তি পাবে। তো এটা আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে whether ডেভেলপিং কান্ট্রি লাইক আস টু গেট দ্য রিমেডি। এখন এখানে যে লোকটাকে বলা হচ্ছে যে এগুলি করতে হবে, জেনারেল সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানিকে বলে দেওয়া হচ্ছে যে এগুলি যারা এনশিওর করবে তারাই শুধু মার্জার অ্যাকুইজিশনের কাজটা সম্পন্ন করতে পারবে। কিন্তু এখানে তো আমাদের দেশে অনেক সময় এটা একটু সমস্যাই হয়, কারণ ওভারঅল যদি আমরা গভর্নেন্স ইস্যুতে কোথাও দুর্বল দিক থাকে তাহলে এটার প্রভাব কিন্তু সেক্টরে বা মানে প্রত্যেক জায়গায় এটার কোনো না কোনো প্রভাব পড়ে। আমরা জায়গা সম্পত্তি কেনার ক্ষেত্রে তো দেখি যে বায়না পত্র হয়েছে, এরপরে ওখানে গড় উঠে বা টাকার পয়সা দিচ্ছে না অথবা টাকা কম দিচ্ছে। তো যেটা হয় আলটিমেটলি শক্তি যেদিকে বেশি থাকে সেই তার অন্যের উপর প্রভাব খাটানোর চেষ্টা করে, এবং এই প্রভাব খাটানোটা কিন্তু অনেক সময় তার পেছনে অনেক রকমের আবার ইয়ে থাকে, ব্যাকআপ থাকে, যে বড় ভাই থাকে ইত্যাদি। যাই হোক, তবুও আমরা ধরে নিচ্ছি যে অন দ্য গুড গ্রাউন্ড যে আইডিয়াল কন্ডিশনে যে জেনারেল লেজিসলেশন গুলি এখানে ফুলফিল করার জন্য ট্রান্সপারেন্সি থাকবে, ফেয়ার ট্রিটমেন্ট থাকবে, এবং এগুলি আমি অত ডিটেলসে যাচ্ছি না। টেক্স ওভারের ক্ষেত্রে কিছু জিনিস এক্সাম্পশনে থাকে, এক্সাম্পট হয়, অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়। যেমন প্রাইভেট কোম্পানিজ আর জেনারেলি এক্সাম্পট ফ্রম, এখানে অবশ্য যদিও আমাদের প্রভিন্সিয়াল সিকিউরিটি লেজিসলেশন নাই, অর্থাৎ যদি ফেডারেল কান্ট্রি হয়, ফেডারেল স্টেট হয়, অর্থাৎ প্রভিন্সিয়াল কান্ট্রি থাকে, আমরা জানি না আমাদের ভবিষ্যতে প্রভিন্সিয়াল কান্ট্রি, আমাদের দেশ প্রভিন্সিয়ালে চলে যাবে কিনা। এরশাদ সাহেব তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে প্রভিন্স করার চেষ্টা করছিল। তো জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বড়, এবং সেই কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে প্রভিন্সিয়াল কান্ট্রি, প্রভিন্সিয়াল যদি সিস্টেম হয় তাহলে হয়তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে অনেক কিছুই প্রভিন্সিয়াল রাজধানী, প্রভিন্সিয়াল গভর্নর ইত্যাদি ইত্যাদি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ইয়েতে যাইনি। বাট আমরা যেটা বলতে পারি যে প্রাইভেট কোম্পানিজ আর জেনারেলি এক্সাম্পট ফ্রম, যদি ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্টের জন্য বা আলাদাভাবে কোনো রকমের অন্য কোনো আইন থাকে তাহলে সেখান থেকে প্রাইভেট কোম্পানিগুলি এক্সাম্পশন পাবে, অর্থাৎ লোকাল কোনো ল যদি থাকে।
আরেকটা বলা আছে পাবলিক কোম্পানিজ দ্যাট হ্যাভ ফিউ শেয়ার হোল্ডার্স ইন ওয়ান প্রভিন্স মে বি সাবজেক্ট টু টেক ওভার লস অফ অ্যানাদার প্রভিন্স। আমরা কিন্তু এইগুলি আলোচনা করছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এমনও তো হতে পারে যে মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রেও কিন্তু মার্জার অ্যাকুইজিশন হয়, তাইলে সেই ক্ষেত্রে আমরা প্রভিন্স না বলে আমরা বলবো যে আদার কান্ট্রি, in other territory of the globe. তারপরে হলো কন্ট্রোলের ক্ষেত্রে টেক ওভার রিকোয়ারমেন্টস ফর কন্ট্রোল ব্লকস। কন্ট্রোলটাকে যদি আমি এনশিওর করতে গিয়ে আমাকে বলছে কিছু এক্সাম্পশন দেওয়া হবে। এখন এটা কিরকম controller exemption? Then purchase of securities from 5 or fewer shareholders are permitted without a tender. Offer requirements provided the premium over the market price is less than 15%. এটা more or less আমাদের দেশের ক্ষেত্রে একই রকম এইভাবে করা হয় যে স্টক কোম্পানি শেয়ার কেনার সময় বলা হচ্ছে 5 অথবা তার চেয়ে কম সংখ্যক শেয়ার হোল্ডার থেকে যদি শেয়ার কিনতে হয় এটার জন্য, কারণ টেন্ডার দিয়ে এটা ক্রয় করার দরকার হয় না। কারণ হলো যে এইটার কস্ট তখন বেড়ে যাবে, কারণ টেন্ডার দিতে গেলে টেন্ডারের কস্ট যেটা আসবে এটা যে কোম্পানি অ্যাকুইজিশন করবে বা মার্জার করবে তাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে না, সেই জন্য এটাকে ডিসকারেজ করা হয়। হ্যাঁ, এটার সাথে কিন্তু আবার ওই যে ফেয়ার ট্রিটমেন্ট অথবা ডিসক্লোজারের কিন্তু কোনো নাই। এটা কিন্তু তার কাছ থেকে এটা শেয়ার গুলি হ্যান্ড ওভার করার ক্ষেত্রে যে প্রসেস সেটার কথা বলা হচ্ছে, বা ক্রয় করার যে প্রসেস সেটার কথা বলা হচ্ছে। তবে এখানে বলা হচ্ছে প্রোভাইডেড the premium over the market price is less than 15%. যদি এখানে যেই মূল্যে শেয়ার বিক্রি হয় এটা যদি বাজার মূল্যের চেয়ে 15% বেশি মূল্যে বিক্রি হয় তাহলে সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তার চেয়ে বেশি মূল্য যদি হয়, অর্থাৎ এটা যদি 20% বা ইয়েতে হয়, তখন কিন্তু টেন্ডারে দিতে হবে। এটা এই জিনিসটা করা হয়েছে আসলে শেয়ার হোল্ডারদের প্রোটেকশনের জন্য, শেয়ার হোল্ডার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আবার অন্যদিকে যারা মার্জার বা অ্যাকুইজিশনে যাবে তাদের জন্য যাতে কস্ট ইফেক্টিভ। সো বোথ সাইডকে কনসিডার করার জন্য এই কন্ট্রোল অফারটা দেওয়া হচ্ছে। এখন 5% রুল এটা আমাদের দরকার নাই, অত এটা দরকার নাই মানে এগুলি আমরা দেখে নেব। এগুলি শেয়ার হোল্ডারের পার্সেন্টেজ হলে কত পার্সেন্ট হলে আমরা আর্লি ওয়ার্নিং দিব অথবা টেক ওভারের বিডে যাব ইত্যাদি ইত্যাদি এগুলি। আচ্ছা, এখন এবার আমরা আসি শেয়ার হোল্ডার্স কে কত পার্সেন্ট মানে হোল্ড করল। এখন যদি 50.1% কন্ট্রোল কারো কাছে থাকে অথবা 66.7% কন্ট্রোল থাকে অথবা 90% কন্ট্রোল থাকে, তাহলে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার হোল্ডার কন্ট্রোলস ভোটিং ডিসিশন আন্ডার নর্মাল ভোটিং। এখানে যদি এটা মেজরিটি হয় না 50.1 হলে কিন্তু সিম্পল মেজরিটি হয়ে যেত, অর্থাৎ 100-তে 50% হলে এইটা কিন্তু ইকুয়াল পজিশনে থাকে। যেরকম পার্লামেন্টে 50-50 হলে কিন্তু সরকার গঠন করা যায় না, 50-এর বেশি হইতে হবে, অর্থাৎ 51% যদি হয় তাহলে সিম্পল মেজরিটি এবং তারাই সরকার গঠন করতে হবে। এই ক্ষেত্রেও ঠিক তাই, শেয়ার হোল্ডারের কন্ট্রোল ভোটিংটা ডিসিশনটা নির্ভর করবে যে কন্ট্রোল ডিসিশন নর্মাল থাকবে যদি 50.1 হয়, আর 50-র উপরে গেলে কি হবে? এখন 50-র উপরে গেলে মানে 50.1
50-র উপরে গেলে 50.1 সোজা কথা। 50-র উপরে 50-50 হলে তো সমান। সেক্ষেত্রে কিন্তু ডিসিশন দুই পক্ষই যদি ডিসিশন নেয়, দুই পক্ষের মাঝখানে আর অন্য কিছু নাই, তার মানে তাদের ওই ডিসিশনটা কিন্তু হ্যান্ড হয়ে যায়। সেই জন্য সিম্পল মেজরিটির জন্য 51। এখন এই 51 কে আরো প্রিসাইজ করে বলা হচ্ছে যে এটা যদি এরকম হয় যে 50 থেকে মার্জিনালি অর্থাৎ আরো একজনকে বা 0.1 কে দলে টানা গেছে, তাহলে ওদের ডিসিশনটাই কিন্তু কার্যকর হবে। এখানে লেজিসলেশনের এই সাপোর্টটা দেওয়া আছে যে এই ক্ষেত্রে এটাকে কিন্তু আর করা যাবে না, এটাকে এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যাতে আর কোনো রকমের সমস্যা না থাকে, যাতে কোনো রকমের বিতর্ক তৈরি না হয়, সেই জন্য এই সুযোগ করে দিয়েছে। আর 66.7% in the case of amalgamation, the single shareholders can approve amalgamation proposal requires a 2/3 majority. এই যে 2/3 মেজরিটি, উপরেরটা হচ্ছে সিঙ্গেল মেজরিটি আর অ্যামালগামেশন হলো 2/3 মেজরিটি লাগে। 2/3 মেজরিটি বলতে এখানে সুপার মেজরিটি, মানে 2/3 বলতে 33 333 মানে 33.333 এরকম। তাহলে 66.7 যদি হয়, কারণ 66.33 যদি তিনটা হয় তাহলে তো কিন্তু তিনটাই সমান, কেউ তো বেশি হইতে হবে। তার মানে 66.7 কে এখানে আইন দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যে এরকম যদি মেজরিটি তৈরি হয় তাহলে তাদের সিদ্ধান্তে অ্যামালগামেশনটা সম্পূর্ণ হওয়া যাবে। তাহলে আমরা অ্যামালগামেশনের যে জেনারেল রুল, সেটা জেনারেল রুলের মধ্যে দেখলাম যে এটা ডিসক্লোজার থাকতে হবে, অর্থাৎ ট্রান্সপারেন্সি থাকতে হবে। 2 নম্বরে আমরা ফেয়ার ট্রিটমেন্টের কথা বলা হলো। 3 নম্বরে বলা হলো যে টেন্ডারিং অফ দ্য শেয়ার অফ দ্য মাইনরিটি, এটা বিভিন্ন পার্সেন্টেজে গেলে কখন টেন্ডারিং হবে কখন হবে না, কখন কি হবে, সেই জিনিসগুলো ওখানে বলা আছে। আর এরপরে যেটা যে কন্ট্রোল মেকানিজম, যেটা জেনারেল লেজিসলেশনের ক্ষেত্রে, জেনারেল বিধিবিধানের ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে যে কন্ট্রোলটা কার কাছে থাকবে এটা ভোটের দ্বারা নির্ধারিত হবে। দুইটা কোম্পানি যদি একত্রিত হয়ে নতুন কোম্পানি হয়, অথবা যদি নতুন কোম্পানি না হয়ে দুইটা কোম্পানির মধ্যে যে কোম্পানিটার নাম ধারণ করে, যেমন এখন কথার কথা স্কয়ার কোম্পানি আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করলো, তাহলে এটার কি নাম স্কয়ারে থাকবে নাকি নতুন নাম থাকবে, নাকি স্কয়ার যদি এটা কন্ট্রোল নেয় পুরোটা, তাহলে সে কন্ট্রোলটা নেওয়ার ক্ষেত্রে ওই কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তাদের কত পার্সেন্টের অপিনিয়ন নেওয়া হবে। দুই কোম্পানি যারা ওন করবে, যারা নতুন করে মার্জ হবে, যারা আসবে, যারা যুক্ত হবে, তাদের দুই পক্ষেরই। এখানে বলা হচ্ছে যে পার্সেন্টেজ অফ দ্য শেয়ার হোল্ডার্স অপিনিয়ন ইজ ইম্পর্টেন্ট। আর এখানে 90% যেটা 90% যদি হয়ে যায় তাহলে আর 10% কোনো দরকার নাই, এটা স্কুইজ আউট বলছে যে। আর এখানে কোন রকমের না করেই 90% যেটা অপিনিয়ন দিবে সেটাকেই, এটা তো আসলে বলার অপেক্ষায় রাখে না, কারণ নির্বাচনের ক্ষেত্রে যেরকম সংসদ গঠনের ক্ষেত্রে বা কোন রকমের সংগঠনের নির্বাচনের সময় যখন আমরা করি, সংসদ বা কমিটি নির্ধারণ করি, তখন কিন্তু এরকম। এখন 100 জনের মধ্যে যদি 90 জন একদিকে থাকে, 10 জনের আর এটা নিয়ে কোনো বিবেচনা করার কোনো সুযোগ নাই, কারণ এখানে মানে সুপার মেজরিটির উপরেও যেটা আছে সেটাকে বলা হয় যে আউটস্ট্যান্ডিং মেজরিটি। এখানে টেক ওভার সার্কুলার সেন্ড টু অল শেয়ার হোল্ডার্স, টেক ওভার যখন হবে অর্থাৎ মার্জার অ্যাকুইজিশন অ্যামালগামেশন যেটা হয়, সব শেয়ার হোল্ডারদেরকে পাঠাইতে হবে। তারপরে বিড প্রসেসের ক্ষেত্রে এটা বলা হয়, বিড প্রসেস অর্থাৎ যদি আমরা টেক ওভার করি তাহলে সেক্ষেত্রে তার শেয়ার সে রাখতেও পারে, করতে পারে, সেই জন্য তাদেরকে জানাইতে হবে যে তোমাকে
তোমার এই কোম্পানি ওইটার সাথে ইয়ে হচ্ছে, তুমি এখানে থাকতেও পারো, তোমার শেয়ার বিক্রি করে দিতে পারো, তোমার শেয়ার সারেন্ডারও করে দিতে পারো, যেটাই করো। সো এখানে এই সার্কুলারটা সব লিখিত আকারে সবার কাছে দিতে হবে এবং সেখানে বিডের জন্য ডে নির্ধারণ করে দেওয়া হবে এবং সাইনিং অথরাইজেশন, যে শেয়ার হোল্ডারের যে সাইনিং অথরাইজেশন সেটাও লাগবে, অর্থাৎ সে সিগনেচার করে অ্যাকনলেজ করবে, তাকে একটা ফর্ম দেওয়া হবে। এই তারপরে হচ্ছে এখানে বিড প্রসেসের মধ্যে বলা হচ্ছে যে দুটো কোম্পানির শেয়ার যখন একত্রিত হয়ে যাবে, নতুন দাম নির্ধারিত হবে, সেই ক্ষেত্রে সে কি আগে সংখ্যক শেয়ার ধারণ করবে নাকি বেশি শেয়ার ধারণ করবে, কারণ এর মধ্যে তো কেউ কেউ চলে যেতে পারে, কেউ থাকতে পারে, অথবা নতুন করে শেয়ার ইস্যু হতে পারে। সেক্ষেত্রে শেয়ারের বন্টনটা প্রোরেটেড হবে, অর্থাৎ আনুপাতিক হারে, প্রোরেটেড সেটেলমেন্ট এন্ড প্রাইস, অর্থাৎ আনুপাতিক হারে তাদের কাছে শেয়ার বন্টন হবে। এখন টেক ওভার বিড does not have to be for 100% of the shares, কিন্তু এখানে 100% শেয়ারের জন্য বিড হওয়া যাবে না। যারা পুরাতন শেয়ার হোল্ডার আছে তাদের কাছে অফারটা যেতে পারে, কারণ 100% বিডে চলে গেলে কিন্তু তাহলে পুরাতন শেয়ার হোল্ডার বাদ করবে। আচ্ছা, টেন্ডার অফার প্রাইস ক্যান নট বি লেস দেন দ্য এভারেজ প্রাইস দ্যাট দ্য acquirer bought shares in the previous 90 days, বিগত 90 দিনের মধ্যে যেই দামে সে কিনেছে। যেমন আমি সেকেন্ডারি শেয়ার হোল্ডার, প্রাইমারি শেয়ার হোল্ডার, আমি কেনার পরে কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডার হলাম। আমি বিগত 90 দিনের মধ্যে যদি কোনো শেয়ার কিনি, তাহলে এইটার টেন্ডার প্রাইসটা এভারেজ প্রাইসের চেয়ে, যেই অ্যাকোয়ার করার সময় যে এভারেজ প্রাইসটা নির্ধারিত হবে, তার বিগত 90 দিনের যে শেয়ার মূল্য ছিল তার চেয়ে কম হতে পারে। অর্থাৎ বিগত 90 দিনে যদি 100 টাকা হয়, তাহলে এভারেজ প্রাইস কিন্তু 100 টাকা কম হতে পারবে। এভারেজ প্রাইসটা সেভাবে নির্ধারণ করতে হবে। এখন মার্কেটে এর মধ্যে বেচা কিনা যদি ইয়ে হয়, এখানে বলতে পারবে না যে না মার্কেটে তো এটার দাম কমে গেছে, না, এটা কিন্তু মানতেই হবে। এখন এর পরে যেটা হবে, শেয়ারের দাম ওঠানামা করতে হবে। তারপর হচ্ছে এগুলি সবগুলি যে পরীক্ষা দিতে হবে এমন না, যতটুকু পারা যায়, ইফ ইউ ক্যান রিমেম্বার, উল্লেখ করলে হবে। এগুলি অনেক মাইনর একদম ডিটেলস যে এই জিনিসগুলি বলা হয়েছে। এখন আমরা আসি যে এতক্ষণ তো একেবারে আইনের বিধান দিয়ে বললাম যে এগুলি না মানলে কিন্তু অ্যাকুইজিশন, মার্জার, অ্যামালগামেশন এগুলি হবে। এখন এটা ছাড়া পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেও কিন্তু অ্যামালগামেশন, মার্জার এগুলি হয়। হ্যাঁ, এখানে দেখা যায় যে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় না। তার মানে হচ্ছে উইদাউট এনি অপ্রেসিভ অর কোর্শন প্রসেস, অর্থাৎ কোনো আগ্রাসী প্রক্রিয়া, জোর খাটানো প্রক্রিয়া, অথবা বল প্রয়োগ প্রক্রিয়া, অথবা কোন রকম হুমকি ধমকি না দিয়ে যদি একেবারে জেন্টলম্যান এগ্রিমেন্টের মাধ্যমে কোনো অ্যাকুইজিশন হয়, সেটাকে বলা হয় ফ্রেন্ডলি অ্যাকুইজিশন। এখন অ্যাকুইজিশনের আলোচনার ক্ষেত্রে যদি বলা হয় যে অ্যাকুইজিশনের ক্ষেত্রে কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে, এটাও কিন্তু আমরা সেখানে উল্লেখ করতে পারি। ফ্রেন্ডলি অ্যাকুইজিশন, এই যে লিগ্যাল এর পরে কিন্তু আমরা এটা বলতে পারি, the acquisition of a target company that is willing to be taken over. এখানে এক্সপার্ট নিয়ে করতে হবে, এটা ঠিক আছে, সে ভ্যালু ট্যালু সব ঠিকঠাক করবে, কিন্তু there will be no such kind of লিগাল বাইন্ডিংস গুলি একেবারে সব ইনস্টিটিউট ফলো করা, এত পার্সেন্ট ভোটার, এটা সেটা, এগুলি নিয়ে কেউই কোন রকম করলো না। তাহলে এই ক্ষেত্রে একটা কম্প্রোমাইজ প্রসেসে কিন্তু যদি অ্যাকুইজিশন হয়, সেটাও হতে পারে। এখানে বলা হচ্ছে ইউজুয়ালি দি টার্গেট উইল অ্যাকোমোডেট oversures and
provide access to confidential information to facilitate scoping the due diligence process. এখানে কিন্তু একটা জিনিস থাকে, যে টার্গেট কোম্পানির ক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশন গুলি থাকে, আমি যেটা বললাম যে এই ইনফরমেশন গুলি কিন্তু খুব সূক্ষ্মভাবে কনফিডেন্সিয়ালি সবকিছু দেখা হয় এবং যারা আস্থা রাখে তাদের এই আস্থাটা যাতে মনে করা হয় যে ট্রু অ্যান্ড ফেয়ার হয়তে সমস্ত কিছু করে এবং ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করে এবং গোপনীয়তা মেনটেন করে। কারণ অনেক সময় হয় কি এটা এটা শুধুমাত্র বাংলাদেশ যে এরকম না, বিদেশে বা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে হয় যে ট্যাক্সের অনেক জিনিস ওরা হয়তো করে রাখে, ট্যাক্স দেয় না, তারা অনেক ধরনের এক্সপেন্ডিচার করে, অনেক ধরনের কোম্পানির ইন্টারনাল ইস্যুতে তারা অনেক সময় ডিসিশন নেয় যেগুলি কোম্পানির যারা থাকে বোর্ড অফ ডিরেক্টরস এর মেজরিটি শেয়ার হোল্ডাররা থাকে, তারা যেহেতু প্রাইমারিলি মানে উদ্যোক্তা শেয়ার হোল্ডার থাকে, তাদের সুবিধাগুলি যাতে অক্ষত রাখা যায়। কারণ তারা যদি একটা পর্যায়ে হ্যান্ডসঅফ করে, যেমন বাংলাদেশে এখন অনেকগুলি বেক্সিমকো থেকে শুরু করে এরকম বড় বড় কর্পোরেট হাউস গুলি কিন্তু তাদের অনেক পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার আসছে, তারা যদি ওখান থেকে হ্যান্ডসঅফ করে তাহলে দেখা যাবে যে ওইটা নিয়ে কথা উঠবে যে অমুক চলে গেছে, অমুক বড় বড় কোম্পানির মালিক দরবেশ সাহেব নাই, অমুক নাই, তমুক নাই, এটা সেটা কথাবার্তা বলবে, তখন কিন্তু সমস্যা হবে। সেই জন্য এই সমস্যার ক্ষেত্রে অনেক সময় হয় কি ফ্রেন্ডলি অ্যাকুইজিশনের প্রসেসিং দেওয়া হয়। It is a kind of, you can say, one kind of compromise to serve the interest of the shareholders as a whole. এখন এখানে আরো কিছু কথাবার্তা আছে, এখানেও কিন্তু ফ্রেন্ডলি অ্যাকুইজিশন মানেই হলো যে আমি যেটা বললাম যে ইনফরমেশন গ্যাপ থাকবে অথবা হাইড হবে, এরকম যাতে না হয় সেজন্য বলা হচ্ছে ঠিক আছে ভালো কথা তোমরা এটা করবা, বাট স্টিল ইউ হ্যাভ টু ফলো সাম কাইন্ড অফ রুলস। সেই কথাগুলি এখানে বলে দেওয়া আছে। এখানে কি আছে, দুইটা জিনিস, একটা হলো ইনফরমেশন মেমোরেন্ডাম, একটা এই যে তথ্য সংক্রান্ত স্মারক, এটা থাকবে। তথ্য স্মারকের মধ্যে থাকবে কি যে গোপনীয়তা, যারা এটা কাজ করবে, যারা এটা শেয়ার হোল্ডার আছে যারা জানবে, দে উইল নট ডিসক্লোজ ইট। এখন যদি পেপসি বা ম্যাকডোনাল্ডস এর মতো কোম্পানি বা স্টারবাক, ওয়ালমার্ট এরকম প্রতিষ্ঠান, শেল, ফিলিপস অথবা স্যামসাং, এই সমস্ত কোম্পানি, আইফোন, আইপ্যাড, তারপরে অ্যাপল কম্পিউটার, এদের কিন্তু একটা টেকনোলজিক্যাল নো হাউ এবং রেসিপি আছে। হাজিরি বিরিয়ানি তো সবাই তৈরিও করতে পারবে না, আর এটা যে তৈরি করার মেকানিজম এটা যদি মালিকানা কেউ নেয় অথবা এটার এজেন্সি কেউ নেয়, সেই কিন্তু এটা ডিসক্লোজও করতে পারবে। একইভাবে স্যামসাং এর যে টেকনোলজি, এটা কিন্তু অন্যের সাথে যদি একত্রিত হয় তাহলে কিন্তু এটাও, যেমন ম্যাকডোনাল্ডস কিন্তু অনেকেরই ফ্রাঞ্চাইজ অথবা অন্য দেশে ব্রাঞ্চ খোলার জন্য লাইসেন্সিং এর সুবিধা করে দেয়, কিন্তু রেসিপিটা যেটা, যে টেস্ট আমি ইউরোপে পাচ্ছি সেই টেস্ট কিন্তু বাংলাদেশের ম্যাকডোনাল্ডস কিন্তু সেটা পাবো। এখানে কনফিডেন্সিয়ালিটি থাকে যে আমি যেই তোমার সাথে ব্যবসা করছি বা তোমার সাথে মিলিত হচ্ছি, তুমি কিন্তু আমার এই রেসিপি কিভাবে হয় এটা কোথাও ডিসক্লোজ করতে পারবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। এটা তো থাকবে স্বাভাবিক, কারণ একটা কোম্পানি কখনোই কিন্তু তার যে টেকনিক্যাল নো হাউ এবং তার রেসিপি যেটা হয়, যেমন পেপসি কিভাবে কি কি মশলা দিয়ে পেপসি বা কোকা কোলা তৈরি হয়, এটা বাংলাদেশের প্ল্যান্ট আছে, বাংলাদেশে উৎপাদন করে, এটা করে, কিন্তু টেস্টটাও প্রায় অলমোস্ট সেম থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, বাট you cannot disclose how to prepare this kind of things. তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলি মানার জন্য এই কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট
দেরি করা। তারপরে হচ্ছে মেইন ডিউ ডিলিজেন্স, যে এখানে যথাযথভাবে আমরা যে কথাটা বলি যে আমরা যথাযথ প্রক্রিয়া আমরা এই যৌক্তিকভাবে এবং যথাযথভাবে আমরা এই শ্রম দেব, যাতে করে আমরা উভয় পক্ষ লাভবান হতে পারি। অর্থাৎ ইটস এ কাইন্ড অফ ইনডাইরেক্ট কমিটমেন্ট দ্যাট বোথ সাইড উইল গিভ এফোর্টস টু gain over in the market, promote in the market, এবং তাদের যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার গুলি কাস্টমার আছে তাদেরকে যাতে ধরে রাখতে পারে and ratify, এবং ফাইনালি কিন্তু অনুস্বাক্ষর করতে হয় প্রত্যেককে, ইন্ডিভিজুয়ালকে। এবং এই যে অ্যাপ্রোচ টার্গেটটা কি থাকে, অ্যাপ্রোচ টার্গেটটা থাকে এই যে ডিউ ডিলিজেন্স এবং কনফিডেন্সিয়ালিটির মাঝখানে সাইন লেটার অফ ইন্টেন্ট। এই যে আমি বললাম যে গোপন রাখবো এবং আমি যথাযথভাবে এই কোম্পানির জন্য খাটবো, পরিশ্রম দিব, অথবা এটার জন্য আমার যা যা করার দরকার এগুলি করব। এখানে এইটার জন্য একটা লেটার অফ ইন্টেন্ট, যেটাকে বলা হয় যে ইচ্ছা প্রকাশ করে, এটাকে কিন্তু কমিটমেন্ট লেটারে বলা হয় আলটিমেটলি, যদিও এটার নাম লেটার অফ ইন্টেন্ট, বাট ইট ইজ এ কমিটমেন্ট লেটার। এটা ব্যবসায়িক ভাষা আমরা ইন্টেন্ট বলি যে হ্যাঁ ইচ্ছা, মানে স্বপ্রণোদিত হয়ে এই অঙ্গীকারটা করা, যে যেরকম উকিল সাহেবরা লেখে যে আমি কারো প্ররোচনায় পরিচিত না হয়ে সজ্ঞানের স্বেচ্ছায় স্বপ্রণোদিত ভাবে বুঝিয়া শুনিয়া এবং এই দলিলে যাহা কিছু লিখিয়াছে তাহা পড়িয়া নিজে ভালোভাবে বুঝিয়া স্বাক্ষর করিলাম। তো এই কথাগুলি, এই যে শব্দগুলি ব্যবহার করা হয়, এইটা আসলে অর্থ হলো যে সাইন এ লেটার উইথ অ্যান ইন্টেন্ট। এই ইন্টেন্টটা হচ্ছে উইদাউট এনি propagation, without any portion, without any force, without any separation, without any operation, যে কোনো রকমের ইয়ে না ছাড়া স্বেচ্ছায় মানে নির্বিবাদে এইভাবে এটা ই করা হয়। তারপর হচ্ছে রেটিফাইড এর আগে যেটা ফাইনাল সেল এগ্রিমেন্টটা হয়, সেল এগ্রিমেন্টটা যখন হয়ে যায় তখন অনুসমর্থন করে, এটাকে রেটিফাইড বলা হয়। অনুস্বাক্ষর বা অনুসমর্থন যেটা, এটা প্রত্যেক শেয়ার হোল্ডার ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেক্টিভ। সো ফ্রেন্ডলি অ্যাকুইজিশনের এই যে চারটা স্টেজ আমরা বলছি, এটাকে দুইটা দিক থেকে দেখা হয়। একটা হলো ইনফরমেশন মেমোরেন্ডামের দিক থেকে, আর হচ্ছে অ্যাপ্রোচ পয়েন্ট অফ ভিউ থেকে বা টার্গেট থেকে। এগুলি আমার মনে হয় আর দরকার নাই, এগুলি ট্যাক্স ইস্যু এটা সেটা আছে। এখন একটা কনসেপ্ট এখানে, হোস্টাইল টেক ওভার। এতক্ষণ কিন্তু আমরা ফ্রেন্ডলি টেক ওভারের কথা বললাম, অ্যাকুইজিশনের কথা বললাম। এখন কিন্তু এটা অনেক সময় শর্ট নোট থাকে যে হোস্টাইল টেক ওভার। হোস্টাইল টেক ওভার, হাউ টু টেক মেজার্স or how to mitigate the hostile takeover. মার্জার অ্যাকুইজিশনের মধ্যে অনেক সময় ছোট প্রশ্নের মধ্যে লেজ লাগাই দিয়ে কে জানি কি বলতে চাচ্ছিলেন স্যার? আমি সেই প্রথম থেকেই মানে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে টেক ওভারের মধ্যে হোস্টাল টেক ওভার আর অ্যাকুইজিশন এক কিনা। স্যার আপনি প্রসঙ্গে চলে আসলেন, এই জন্য আর বলার কিছু নাই স্যার। ও আচ্ছা, এখন হোস্টাইল বললে বোঝা যাবে, তাই না? জি স্যার। A takeover in which the target has no desire to be acquired and actively rebuffs the acquirer and refuse to provide any confidential information. এটাও কিন্তু এক ধরনের টেক ওভার। কিন্তু এক্স কোম্পানি ওয়াই কে টেক ওভার করতে চাচ্ছে, অ্যাকুইজিশন করতে চাচ্ছে। সমস্যাটা কি? যে দেখা গেল যে ওই যে 50.1 তারা কিন্তু পক্ষে অ্যাকুইজিশনের, বাকিরা আবার পক্ষে না, তাহলে কিন্তু হোস্টাইলের দিকে চলে যায়।
অর্থাৎ মেজরিটি না হলেও সিম্পল মেজরিটি, যেমন 51 আর 50-র মধ্যে যেরকম আমরা ধরে নিই যে একজনের কারণেই শুধু সরকার গঠন করতে পারছে, তাহলে যে যারা 50 পাইছে, 51 49 যারা আছে, 49-এর টোটাল ভোটের সংখ্যা দেখা যায় যে 51 যারা সরকার গঠন করলে তাদের ভোটারের সংখ্যার চেয়ে বেশি হচ্ছে। তাহলে সেটা কি ফেয়ার হলো কিনা, যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছে তাহলে তাদের প্রতি ইনজাস্টিস করা হয়ে যায় না? অর্থাৎ যেই লোক ক্ষমতায় গেল, শাসনের দায়িত্ব পাইলো, প্রধানমন্ত্রী হইলো, প্রেসিডেন্ট হইলো, তারা 51% ঠিক আছে, বাট তাদের টোটাল ভোটের সংখ্যা কিন্তু 49 জন যারা আছে তাদের ভোটের চেয়ে কম, তাদের ভোটারের চেয়ে কম। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় বলি যে ইট ইজ অলসো এ টেক ওভার। এখানেও কিন্তু সরকার গঠন হয় এবং সরকার দেশ চালায়, বাট ইট ইজ এ কাইন্ড অফ হোস্টাইল টেক ওভার বা হোস্টাইল বলা যায়, যে ভোটারদের ভোটের মূল্যটা আসলে তখন ভোটাররা নিরুৎসাহিত হয়ে যায় যে আমরা ভোট দিলাম অমুক দলকে বা অমুক পার্টিকে, আমাদের তো ভোটের সংখ্যাও বেশি ছিল, তারপরেও কিন্তু আমরা ক্ষমতা পাইলাম। এটা যদি আমরা ওইভাবে দেখি যে এই ক্ষেত্রেও কিন্তু এরকম হোস্টাইল টেক ওভার হতে পারে। আর এটার সাথে আরেকটু কথা এরকম আছে যে acquired the activity revolves and the acquirer and refuse to provide any confidential information. Even যে কোম্পানিটাকে আমরা অ্যাকোয়ার করতে চাচ্ছি সেই কোম্পানি কিন্তু হয়তো তার ওই কোম্পানির সমস্ত তথ্য আমরা করছি, কিন্তু যে কোম্পানি নিচ্ছে তার ইনফরমেশনটা দিচ্ছে না, অথবা যে কোম্পানিকে নিচ্ছে তারও ইনফরমেশন সব কনফিডেন্সিয়াল ইনফরমেশন সে সব দিচ্ছে না। তো সেই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের মানে এখানে হোস্টাইল বলতে নট অনলি ফ্রম দ্য ওয়ান সাইড, ইট ক্যান বি ফ্রম দ্য বোথ সাইড, মানে এখানকার যেই ব্যাখ্যাটা দেওয়া আছে, সো দ্যাট উভয় পক্ষ যদি কনফিডেন্স মানে ট্রান্সপারেন্ট হয়, ফ্রেন্ডলি হয় এবং ডিসক্লোজারটা ঠিক মতো হয়, ফেয়ারনেস যদি থাকে, কনফিডেন্সিয়ালিটি বিষয়টাও যদি তারা ডিসক্লোজ করে দেয় এবং সেটা যদি শেয়ার করে, তাহলে এখানে যদি শেয়ার না করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় আবার ওই কনফিডেন্সিয়াল ইনফরমেশন না, যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন দ্বারা বেসিক অবজেক্টিভ যেটা, অর্থাৎ ফান্ডামেন্টাল যেটা আমরা বলি, যে ফান্ডামেন্টাল বেসিক বলবো না, মৌলিক যেই নো হাউ অথবা টেকনোলজি যেটা, ওইটা কিন্তু আবার হাইড করতে পারবে না, ওইটা কনফিডেন্সিয়াল লাগবে, ওইটা কিন্তু হ্যান্ড ওভার করা। অন্য কোনো ক্ষেত্রে যদি কনফিডেন্সিয়াল জিনিস, যেমন কোনো লায়াবিলিটি ছিল সে কিন্তু এটা বলে নাই, অথবা কোনো মর্টগেজ বা কোনো রকমের ছিল সেটা হয়তো পরে ডিসক্লোজ হয়েছে। অনেক সময় হয় না যে বাবা জীবিত থাকা অবস্থা হয়তো অনেকের সাথে ট্রানজেকশন করছে, কিন্তু অনেকে আইসা বলে যে টাকা পাবে, আসলে টাকা কিন্তু দিয়ে দিচ্ছে, এখন বাবা তো মরে গেছে, সুতরাং who will give the মানে opinion that this claim is fake and fake. তো এরকম হয় অনেক সময় যে টাকা পাবে অনেক সময় ছেলে মেয়েদের কাছ থেকে নেয়। আবার অনেকেই দেখা যাচ্ছে যে উল্টাটাও হচ্ছে, যে বাবা কাদের কাদের কাছে পাইতো, তারা যদি স্বীকারও না করে বা নাও আসে তাহলে খুঁজে খুঁজে বের করে নিয়ে দিয়ে আসে। সুতরাং এইটা অনেকটা বলা যায় যে টেক ওভারটাও এরকম অ্যাকুইজিশনের ক্ষেত্রে, যে কোন রকমের দায় দেনা অথবা লস অথবা কোন রকমের ফ্রেজাইল কোনো কিছু থাকতে পারে। আমি এখন বিল্ডিং করলাম, একটা কথার কথা, বিল্ডিং আমার ফাউন্ডেশন ছিল আসলে 10 তলা, আমি আরো একটা ফ্লোর বা দুইটা ফ্লোর উপরে উঠাইলাম, কিন্তু আই never disclose to them that this is actually the foundation for 10th floor, মানে 10 তলা পর্যন্ত এটার ফাউন্ডেশন ছিল, আমি 1 তলা বা 2 তলা যে উপরে বাড়াইছি এটা আমি ডিসক্লোজ করলাম। এটাও কিন্তু এক ধরনের কনফিডেন্সিয়াল ইনফরমেশন দ্যাট শুড বি শেয়ার। এটা কিন্তু এই যে গার্মেন্টস কোম্পানিদের ক্ষেত্রে কিন্তু যে অঘটনগুলি ঘটেছে, অনেক সময় লোড বিয়ারিং ক্যাপাসিটি যে এই সমস্ত প্রতিষ্ঠানে কম ছিল বা ছিল, অনেক জায়গায় অনেক সেফটি ইস্যুতে অনেক রকমের সমস্যা ছিল,
এই যে সমস্ত প্রতিষ্ঠানে আগুন টাগুন লেগে মারা গেছে বা যেগুলির মানে রেমেডিয়েশনের কাজ করতে হচ্ছে, সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা গেছে যে আসলে উপরের দিকে আস্তে আস্তে বাড়ায় আসছে। বাংলাদেশ বেঁচে গেছে আর কি পর্যন্ত, যে ভূমিকম্প হয় নাই, না হয় গত 5-7 বছরে প্রচুর কারখানাকে রেমেডিয়েশন করতে হচ্ছে, রেট্রোফিট করে নতুন করে পিলার উঠাইয়া সেই কারখানার লোডটাকে ইয়ে করা হচ্ছে, নিউট্রালাইজ করা হচ্ছে। আদারওয়াইজ এগুলি এই 6-এর কাছাকাছি কোন রকমের যদি রিক্টার স্কেলে যেত এগুলি পড়ে যেত। কারণ আপনারা নিজেরাও দেখে থাকবেন যে অনেক গার্মেন্টস কারখানা উপরের দিকে বাড়াইছে, কোন রকমে বাহির দিয়ে একটা জানালা দিচ্ছে আর ইট গাইটা উপরের দিকে উঠায় ফেলছে। ভেরি ডেঞ্জারাস। তো এই সো দ্যাট দিজ আর দ্য ইনফরমেশন, সাচ কাইন্ড অফ ইনফরমেশন, যে এটাও এক ধরনের ইনফরমেশন হতে পারে। আমি জাস্ট উদাহরণ দিলাম। তারপরে হচ্ছে the acquirer usually has already accumulated an interest in the target, and this preemptive investment indicates the strength of resolve of the acquirer. এটা আসলে একটা ক্যাপিটাল গেইনের মতো, এটা হতে পারে। এটা অনেক সময় যিনি অ্যাকোয়ার করবে সে হয়তো ইতিমধ্যে বুঝে ফেলছে যে তার 20% অফ দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার, যেটা যে শেয়ার মার্কেটে আছে বা ছেড়ে দেওয়া হয়েছে, যে যিনি অ্যাকোয়ার করবে তিনি জানেন যে অলরেডি মার্কেটে এই কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার মতো এক্সপার্টদের কাছ থেকে ওপিনিয়ন পাওয়া গেছে যে এটার অবস্থান খুব ভালো, সুতরাং অ্যাকোয়ার করলে আমি এখান থেকে অনেক বড় ধরনের লাভবান হওয়ার সুযোগ পাবো। কিন্তু এটাও অস্থায়ী, মানে তার মানে হলো যেই প্রতিষ্ঠান এখানে আইসা মার্জ হয়ে যাচ্ছে বা যেই প্রতিষ্ঠান এটাকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু এটা ডিসক্লোজ করলো না। হোস্টাইল টেক ওভার প্রসেসটা হলো এটা, যে যদি হোস্টাইল টেক ওভারের মতো হয় তখন কি করতে হবে? স্লোলি অ্যাকোয়ার করতে হবে, ফাইল স্টেটমেন্ট উইথ এখানে আসলে আমাদের তো ওএসসি নাই, অম্বার্সমেন্ট অফ সিকিউরিটি কাউন্সিল এক্সচেঞ্জ, ওইটা আমাদের ওইভাবে নাই। একটা 10% আর্লি ওয়ার্নিং স্টেজ, এটা হলো যে ইনফরমেশন ডিসক্লোজারটা থাকতে হবে যাতে করে ইয়ে থাকে। তারপর হচ্ছে অ্যাকুমুলেট 20% অফ দ্য আউটস্ট্যান্ডিং শেয়ারস, এটা ওপেন মার্কেটে পারচেজ করে লঙ্গার পিরিয়ড অফ টাইম এটা কি হতে পারে সেটা দেখা। মেক এ টেন্ডার, এখানে টেন্ডারের ব্যবস্থা করা। সরি, ডিউরিং দিস প্রসেস দি অ্যাকোয়ারার উইল ট্রাই টু মনিটর, যেটা মানে আন্ডারলাইন ইস্যু, মানে the bottom line issue of the hostile takeover. কি এটা? During this process the acquirer, অর্থাৎ যিনি অ্যাকোয়ার করবেন, will try to monitor management, board reaction and fight attempts by them to put into effect shareholders' rights, plans or launch other defensive tactics. এখানে বলা হচ্ছে যাতে করে ক্ষতিগ্রস্ত না হয় যিনি অ্যাকোয়ারার হবেন, অর্থাৎ হোস্টাইল টেক ওভারের দ্বারা, সেই জন্য তাকে মনিটর করতে হবে যে সে অ্যাকোয়ার করার ডিসিশন নিচ্ছে, সে ম্যানেজমেন্টকে মনিটর করবে, অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টরের রিঅ্যাকশনটা কি হয় সেটা মনিটর করবে। And fight attempts by them to put into effect of shareholders' rights plan. এবং তারা যদি দেখে যে ওই যে কোম্পানি আমরা নিয়ে আসবো সেই কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে কোনো কারণে ক্ষতিগ্রস্ত করছে কিনা, সেই তার জন্য তারা যে প্ল্যান নিয়েছে সেটাকে প্রটেক্ট করার জন্য ব্যবস্থা নেওয়া। এবং যদি বিকল্প হিসাবে অর টু লঞ্চ আদার ডিফেন্সিভ ট্যাকটিক্স, এবং এটার জন্য যদি দরকার হয়
অন্য ধরনের কোনো ডিফেন্সিভ ট্যাকটিক্স অ্যাপ্লাই করা। ডিফেন্সিভ ট্যাকটিক্স অ্যাপ্লাই করার মধ্যে হলো এখানে হয়তো বা কেউ কেউ প্রশ্ন করতে পারছেন এটা কি ধরনের হতে পারে। এটা অনেক রকমের হতে পারে, যে ঠিক আছে আদার সাইডে যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছে একটা ইন্টেলিজেন্স সেট করে দেওয়া, যে তারা আসলে এটাকে এন্ডোর্স করে কিনা, অ্যাপ্রুভ করে কিনা, তারা ইনফরমেশন গুলি জানে কিনা, তাদের শেয়ারের কি দিচ্ছে, অথবা তাদের ওখান থেকে তারা কি পরিমাণ থাকতে চাচ্ছে, কি পরিমাণ চলে যেতে চাচ্ছে, তাদের পারসেপশন কি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি এরকম একটা চেক লিস্ট তৈরি করে আসলে এই ইন্টেলিজেন্সটাকে কাজে লাগানো হয়। এটাকে বিজনেস ইন্টেলিজেন্স বলা হয়, যে টু কালেক্ট ইনফরমেশন। এটা ডিফাইন করে আসলে একেবারে টু দি পয়েন্টে যে এই ইস্যুগুলিতে করতে হবে এরকম না, এরকম অনেকগুলো ইস্যু সেখানে কাজ করে। হোস্টাইল টেক ওভারের মধ্যে এখানে ক্যাপিটাল মার্কেট রিঅ্যাকশনস এন্ড আদার ডিনামিক্স এর কথা বলা হচ্ছে। এটা হলো মার্কেট ক্লোজ টু দ্য পটেনশিয়াল আউটকাম অফ দ্য হোস্টাইল টেক ওভার। এখানে যে বাজারে যে সম্ভাবনাময় যে ফলাফল আসতে পারে হোস্টাইল টেক ওভার থেকে, তার জন্য ঠিকই অ্যাটেন্ড নিতে হবে। মার্কেট প্রাইস জাম্পস অ্যাবাভ দ্য অফার প্রাইস। এখানে হোস্টাইল টেক ওভারের কারণে যে রেজাল্টসটা হতে পারে, অর্থাৎ আউটকামটা হতে পারে, সেগুলি এখানে বলা হচ্ছে। এক নম্বরে বলা হলো যে বাজার মূল্য, যে অফার মূল্য, যেটা আমরা অফারের বাংলা কি বলে, যেটা আমরা প্রস্তাব করলাম, যে প্রস্তাবিত মূল্য চেয়ে যদি বেশি জাম্প করতে পারে। আবার এটাও হতে পারে মার্কেট প্রাইস স্টেজ ক্লোজ টু দা অফার প্রাইস, এর কাছাকাছি থাকতে পারে। অথবা লিটল ট্রেডিং ইন দ্য শেয়ারস, এটা হয়তো খুব কম পরিমাণে বেচা কেনা হতে পারে। গ্রেট ডিল অফ ট্রেডিং ইন দ্য শেয়ারস, অর্থাৎ হোস্টাইল টেক ওভারের রেজাল্টসটা কি হতে পারে, এখানে চারটা জিনিস এখানে বলে দেওয়া আছে। সুতরাং শর্ট নোট আসলে জাস্ট আমরা হোস্টাইল টেক ওভারের কথা বলে দেব, আর এই জিনিসগুলি এখানে বলে দেব। এখন ডিফেন্সিভ ট্যাকটিক্স এর কথা কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, যে শেয়ার হোল্ডারদের রাইট প্ল্যানের মধ্যে কি কি জিনিসগুলি আছে, সেলিং দ্য ক্রাউন জুয়েলস, তারপরে হলো হোয়াইট নাইট, এই জিনিসগুলি সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে করা হয়েছে। ইউ হ্যাভ টু গো থ্রু ইট। মোটিভস ফর টেক ওভার, এটাও ইম্পর্টেন্ট। মার্জার এন্ড অ্যাকুইজিশন, এটা হরাইজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, কংগ্লোমারেট হতে পারে, ক্রস বর্ডার হতে পারে। আমরা সময় তো আছে না, আচ্ছা তাহলে মার্জার এন্ড অ্যাকুইজিশনের কিন্তু ধরনটা কিরকম হতে পারে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লিগ্যাল সাইডটা বললাম, ফ্রেন্ডলি অ্যাকুইজিশন বললাম এবং হোস্টাইল অ্যাকুইজিশন বললাম। এবার আমরা বলতে চাচ্ছি যে মার্জার অ্যাকুইজিশনের ধরনটা কিরকম, অর্থাৎ এটা কি হরাইজন্টাল, অর্থাৎ সিমিলার কোম্পানির সাথে সিমিলার কোম্পানির হবে কিনা, অথবা সিমিলার কোম্পানির গুডস এর সাথে সিমিলার গুডস উৎপাদন করে সেরকম কোম্পানির হবে, নাকি অন্য ধরনের, মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেটা আমরা বলি, যে আমরা হয়তো টায়ার তৈরি করতাম, এখন আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ইয়ে তৈরি করছি, কি বলে, গাড়ির ব্যাটারি, ড্রাইসেল ব্যাটারি তৈরি করছি। এটা পাউডারও হতে পারে, এটা ড্রাইসেলও হতে পারে। তো সেই জন্য এটা দেখতে হবে এটা কি হরাইজন্টাল ইন নেচার অর ভার্টিক্যাল ইন নেচার, অথবা নতুন কোন সিনার্জি অ্যাড করে এই কোম্পানিটা আমরা মার্জ করছি কিনা, কংগ্লোমারেট যেটা আমরা বলি। আর একটা হলো ক্রস বর্ডার, যেটা মার্জার এন্ড অ্যাকুইজিশন ইন দ্য ইন্টারন্যাশনাল আসপেক্ট, যেটা আমরা বলি যে ঠিক আছে বড় বড় দুইটা দেশে কোম্পানি একত্রিত হয়ে এখন তাদের আউটলেট গুলি ওই বিভিন্ন দেশে তারা আস্তে আস্তে এক্সপান্ড, সো সেটাও হতে পারে ক্রস বর্ডার, যেটা আমরা গ্লোবাল আসপেক্টে মাল্টিনেশনাল বা ট্রান্সন্যাশনাল কোম্পানির কথা বলছি। এখন হরাইজন্টালটা কি এখানে বলে দেওয়া আছে, যে মার্জার ইন হুইচ টু ফার্মস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি, এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলি বললাম। তারপরে ভার্টিক্যাল, মার্জার ইন হুইচ ফার্মস অ্যাকোয়ার্স এ সাপ্লায়ার or another firm that is closer to its existing customers. একই রকম সাবানের কোম্পানি হলে আরেকটা সাবানের কোম্পানি, হরাইজন্টাল হলে এটার সাথে ওই যেটা বললাম টায়ারের সাথে ব্যাটারি, আর কংগ্লোমারেট হলে এ মার্জার ইন হুইচ টু ফার্মস ইন আনরিলেটেড বিজনেস,
যেটা বললাম যে সিনার্জি অ্যাড করবো, একটা এরকম হতে পারে যে আমি ইলেকট্রনিক্স জিনিস আমার খুব ভালো চলতেছে, সুতরাং আমি এখন ইলেকট্রিক্যাল গুডস এটার সাথে অ্যাড করব। তার মানে হলো আমার ইলেকট্রনিক্স গুডসটা যেহেতু ব্র্যান্ড নেমটা গুডউইল ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে, কাস্টমার এটা মোটামুটি কিনে যে না ঠিক আছে আমরা স্যামসাং এ কিনবো, আমরা স্যামসাং এ ভালো, স্যামসাং যদি এটার সাথে এরকম কথার কথা আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি, বাস্তবে হয়তো স্যামসাং যাচ্ছে না, যে ইলেকট্রনিক্স গুডস তারা বাইর করছে, এরকম কিন্তু হচ্ছে। স্যানিটারি কোম্পানিগুলি কিন্তু একসময় দেখা গেল যে তারা তৈরি জিনিসপত্র তৈরি করে, এখন টাইলসও বানাচ্ছে, তারা জানে যে টাইলসটাও কিন্তু তাদের বিক্রি হতে পারে। সুতরাং এই কংগ্লোমারেট যে যেই বিজনেসটার সাথে আগে তাদের কোনো সম্পর্ক ছিল না, তারা কিন্তু ওই লাইনে চলে, তারা প্লাস্টিক পণ্য তৈরি করতে পারে। যেমন আমাদের আরএফএল এর কিন্তু সম্প্রসারণটা এভাবে হচ্ছে, আরএফএল প্লাস্টিক, আরএফএল অনেকগুলি ব্যবসা, অনেক ধরনের ইয়ে হচ্ছে, কিন্তু তারা হয়তো নিজেরা কোম্পানি খুলেছে, তারা মার্জ করে নাই। বাট ইফ দে ওয়ান্ট টু মার্জ উইথ আরএফএল কোম্পানি অ্যান্ড প্রাণ আরএফএল এর যে প্রাণ গ্রুপ এবং এটার সাথে যদি অন্য রিলেটেড কথা পলিটিক্স যদি ডেনিশ কন্ডেন্স মিল্ক একসাথে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের আলাদা কংগ্লোমারেট হয়ে যেতে পারে। আর একটা হলো ক্রস বর্ডার মার্জার এন্ড অ্যাকুইজিশন, যেটা ইন্টারন্যাশনাল কনটেক্সটে হয়। এটা তো আমরা বলেছি যে আসলে এক দেশের কোম্পানির সাথে আরেক দেশের কোম্পানি, অথবা এক দেশেরই কোম্পানি কিন্তু ফরেন বিভিন্ন দেশে তারা ব্যবসা করে। এটা কিন্তু নট দ্যাট যে বাংলাদেশের একটা কোম্পানির সাথে ইন্ডিয়ার একটা কোম্পানির হতে হবে, এরকম না। বাংলাদেশেরই হয়তো একটা কোম্পানি আছে, দুইটা কোম্পানি আছে, তারা ফরেন মার্কেটকে সার্ভ করে, এই দুটা কোম্পানি কিন্তু একসাথে হতে পারে। এটা কিন্তু ক্রস বর্ডার, একসাথে হয়ে গেলে কিন্তু তাদের ইন্টারন্যাশনাল বিজনেসটা সেভাবে হতে পারে। কারণ ক্রস বর্ডার মানে হচ্ছে দ্য আউটলেট হ্যাজ ক্রস বর্ডার এরিয়াস অ্যাজ ওয়েল। মার্জার এন্ড অ্যাকুইজিশন অ্যাক্টিভিটিস গুলি কি? এই অ্যাক্টিভিটিস গুলির মধ্যে এখানে বলা হচ্ছে যে এখানে activity seems to come in waves through the economic cycle domestically or in response to globalization issues such as। এখানে মার্জার এন্ড অ্যাকুইজিশন কিন্তু অহরহ হয় না, এটা যখন তখন হয় না, ইচ্ছা করলেও হয় না, ইচ্ছা করেও কিন্তু করা যায় না। আমি যখন তখন অন্য কাউকে ডিফিট দেওয়ার জন্য, অথবা মার্কেটে জায়ান্ট হওয়ার জন্য, অথবা মার্কেটে লিড নেওয়ার জন্য, এরকম ছাড়াও কিন্তু আরো অনেকগুলি কারণ আছে। এগুলি তো একটা কারণ অবশ্যই, যে দুইটা কোম্পানি হলে শক্তি বেশি হবে। আরেকটা হতে পারে যেমন বাংলাদেশে এখন আমরা বলি যে 63টা ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। আসলে বাংলাদেশে এতগুলি আর্থিক প্রতিষ্ঠান থাকার দরকার আছে কি? ইউরোপ আমেরিকায় কিন্তু এত ব্যাংক নাই, ব্যাংক আছে বাট অল্প কয়েকটা ব্যাংক, তাদের ব্রাঞ্চ বেশি আছে, তাদের control mechanism on the side of the government and control mechanism on the side of the bank itself is very efficient. তো সেই ক্ষেত্রে আসলে এই যে বাংলাদেশে এত ব্যাংক খোলা হচ্ছে, এত ইন্স্যুরেন্স কোম্পানি, এত নন মার্চেন্ট ব্যাংক বা ওই যে ডিবিএইচ এর মতো এরকম অনেকগুলি প্রতিষ্ঠান নন ব্যাংকিং অ্যাক্টিভিটির সাথে জড়িত, তারা লোন গিভিং এজেন্সি হিসেবে কাজ করছে। এখানে কিন্তু অনেকগুলি রিস্ক ফ্যাক্টর আছে, যে আমরা যারা জানি যে ফার্মার্স ব্যাংক, ব্যাংক, তারপরে আরো অনেক ব্যাংকেরই লুটপাট হয়ে অনেক কিন্তু কাহিনী ঘটনা ঘটছে। সুতরাং যদি একটা বড় ব্যাংক হয় তাহলে তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক স্ট্রঙ্গার হয়। ইভেন গভর্নমেন্টেরও কিন্তু এতগুলি কমার্শিয়াল ব্যাংক থাকার দরকার আছে কিনা, যেটা করে তার ক্যাপিটাল ব্যাকআপটা বাড়াবে, তার লিকুইডিটিও বাড়বে, এবং তার যে কাস্টমার সার্ভিসটা, কন্ট্রোল মেকানিজম, এগুলো অনেক কিছু কিন্তু আরো ইজিয়ার হয়। সেই জন্য কি হতে পারে যে এটা কিন্তু ডোমেস্টিক্যাল ইকোনমিক্স কন্ডিশনের কারণেও হতে পারে, অথবা গ্লোবাল ইস্যু থাকতে পারে। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে যে ফরমেশন এন্ড ডেভেলপমেন্ট অফ ট্রেডিং জোনস অর ব্লকস, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই সমস্ত জায়গাগুলিতে বলা হচ্ছে যে ওখানে মার্জার অ্যাকুইজিশন ইউরোপিয়ান ইউনিয়নে, যে আমি সেদিন চেইন স্টোরস এর কথা বললাম, যে ইডা, আলদি,
ওয়ালমার্ট, তারপরে যারা, এরকম অনেকগুলি মার্কস স্পেন্সার, এরকম অনেকগুলি কোম্পানি আছে, ডেনিসেরও আছে। তো তারা কি জন্য, তারা জানে যে তারা যদি এরকম মার্জিং এ চলে যায় তাহলে তারা দুটো সুবিধা পায়। একটা হলো ট্রেডিং জোনের মধ্যে তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে এবং একটা ব্লকের মতো তারা সেখানে কাজ করতে পারে। তারপরে হলো ডিরেগুলেশন। যদি গভর্নমেন্ট অথবা ইন্টারন্যাশনাল ইয়েতে এরকম হয় যে না, বাংলাদেশে এখন বলা হলো যে বাংলাদেশে এতগুলি বেশি ব্যাংক থাকতে পারবে না, বাংলাদেশ ব্যাংক লিমিট করে দিল, অথবা বলে দিল যে এত টাকা পেইড আপ ক্যাপিটাল না হলে ব্যাংকিং ব্যবসায় কেউ থাকতে পারবে না, দে হ্যাভ টু গো ফর মার্জ অর গো ফর লিকুইডেশন। তখন কিন্তু তারা দেখা যাবে যে অটোমেটিক্যালি ঠিক আছে, 2000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের কথা বলা হচ্ছে, তাহলে অনেক ব্যাংকের এককভাবে এই মূলধন নাই, তখন দুইটা তিনটা ব্যাংক একসাথে হয়ে তারা দুইটা ব্যাংক একসাথে হয়ে অনেক সময় মার্জ করে দিতে পারে। ডিরেগুলেশন সিস্টেম ঠিক আছে, এটা আমরা। আরেকটা হলো সেক্টর বোমস সাচ এস এনার্জি অর মেটালস। এটা অনেক সময় হয় যে কোনো কোনো সেক্টর কিন্তু দেখা যাচ্ছে যে এটা বুমিং কন্ডিশনে আছে। এখন বুমিং কন্ডিশন মানে হলো এটা মার্কেটের অবস্থা খুব ভালো। এখন এইটার স্কেল অফ ইকোনমিক্স অফ স্কেলের সুবিধা পাওয়ার, ইন্ডিভিজুয়ালি যদি আমি একটা কারখানা উৎপাদন করি তাহলে আমার ইউনিট কস্ট যা হবে, আমি দুইটা কোম্পানি একসাথে হয়ে কালেকটিভ এফোর্টস দিয়ে আমি সেই পণ্য উৎপাদন করি, তাহলে ইউনিট কস্ট কম আসবে। তার মানে হলো আলাদা আলাদা ভাবে আমার যা লাভ হতো, দুই পক্ষ একসাথে হওয়ার পরে ইউনিট কস্ট কমে গেলে আমার কস্ট রিডাকশনটা নানান জায়গায় আমার যখন সেভিংসটা তৈরি হবে, তাহলে আমার সেখানে লাভের পরিমাণ দুইটা একসাথে হলেও কিন্তু একক যা হয়তো তার চেয়ে বেশি হবে। সো দ্যাট সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই সুবিধা প্রাপ্তির জন্য তারা একত্রিত হয়ে যায়, অ্যাকুইজিশন, মার্জার বা অ্যামালগামেশনে চলে যায়। আচ্ছা, এখানে টেবিল, এখন এখানে বলা হচ্ছে টেবিল ফলোইং টেবিল স্লাইড ডিপিক্টস মেজর মার্জার অ্যাকুইজিশন হবে। এটা অবশ্য আমাদের দরকার নাই, এটা বলা হচ্ছে যে 1800 সাল থেকে এই পর্যন্ত মার্জার অ্যাকুইজিশনের কন্ডিশন কি এবং এটা কিসের কারণে হচ্ছে ওগুলি আমাদের দরকার নাই। মোটিভেশন ফর মার্জার্স এন্ড অ্যাকুইজিশনস, ওই যে আমি বললাম যে প্রাইমারি মোটিভ শুড বি দ্য ক্রিয়েশন অফ সিনার্জি। কিছুক্ষণ আগে যেটা বললাম যে আসলে আমরা যেটা বলি যে আইনের মাধ্যমে জোর করে সরকার আইন পরিবর্তন করে যেটা করতে পারে, সেটাও কিন্তু সিনার্জির জন্য করে বা ইকোনমির ভালোর জন্য করে। বাট যেটা কংগ্লোমারেট হয় সেটা হচ্ছে আসলে রিয়াল অ্যাকুইজিশন এন্ড মার্জার অথবা অ্যামালগামেশন, সেটা হলো সিনার্জি অ্যাড করা। আসলে তো ব্যবসায় টিকে থাকতে হলে কাস্টমারকে আমি আকর্ষণ করার মতো জোট তৈরি করব, যেই জোটের মাধ্যমে কাস্টমার আমার দিকে আগ্রহ তৈরি হয়ে আমার দোকানে আসবে বা আমার কোম্পানির পণ্য কিনবে। সেই সিনার্জি অ্যাড করাটাই হচ্ছে প্রাইমারি মোটিভ, মানে প্রাথমিক উদ্দেশ্য। তারপর হচ্ছে এখন সিনার্জি ভ্যালুটা কি, এটা এখানে বলা হয় যে ইকোনমিক্স অফ ইন্টিগ্রেশন, যেটা আমি বললাম, ইকোনমি অফ স্কেল, ইকোনমি অফ ইন্টিগ্রেশন। আমার মনে হয় সিনার্জির আর এখানে আমাদের ম্যাথমেটিক্যাল ইয়ে দরকার নাই। এটা এই যে ইকোনমিক্স অফ স্কেলের কথা বললাম, ইকোনমিক্স অফ স্কোপের কথা বললাম, হ্যাঁ, ক্রিয়েটিং সিনার্জি। সিনার্জি কি তিন ভাবে এখানে আমরা বলছি তৈরি হতে পারে। তারপরে এফিসিয়েন্সি ইনক্রিজ করে, ফাইন্যান্সিয়াল সিনার্জি ইনক্রিজ করে, এগুলি আমরা মোটিভস এর মধ্যে এগুলি কিন্তু আসবে। ভ্যালু ক্রিয়েশন মোটিভস এর মধ্যে আসবে। মোটিভস অফ মার্জার এন্ড অ্যাকুইজিশন, এটা কিন্তু পরীক্ষা থাকে, বি কেয়ারফুল যে
discuss the motives of merger and acquisition, tax benefit ইত্যাদি এগুলি সোজা বিষয়। এগুলি এখন ম্যানেজারিয়াল মোটিভেশনও আছে এখানে, ম্যানেজারিয়াল যে সুবিধাগুলি পাওয়া যায়, একাধিক স্কিল লোক এক জায়গায় আসতে পারে একটা কোম্পানিতে। দুইটা মানে টিমের মধ্যে যদি ভালো প্লেয়ার থাকে, দুইটা টিম একসাথে হয়ে গেলে কিন্তু সেখানে ভালো প্লেয়ার সংখ্যা বেড়ে যায়। এগুলি আর আমাদের দরকার নাই, এগুলি আমাদের এম্পিরিক্যাল এভিডেন্স আমাদের দরকার নাই, এগুলির আর দরকার নাই। আমরা এই মোটিভসটা পড়বো এবং কি কি ধরনের মার্জার অ্যাকুইজিশন হয়, হরাইজন্টাল, ভার্টিক্যাল, এই সব জিনিসগুলি, কংগ্লোমারেট এন্ড যেই কথাগুলি বললাম সেই মার্জার অ্যাকুইজিশনের ধরনগুলি, আর মার্জার অ্যাকুইজিশনটা কি জিনিস, এটা লিগ্যাল অ্যাসপেক্ট গুলি কি, মোটিভস গুলি কি, এগুলি আমরা। সো অল দিস টুগেদার আমরা এখানে আরো টেকনিক্যাল ইস্যুস আছে, আমাদের মার্জার অ্যাকুইজিশনের অঙ্ক আছে, আমরা পরীক্ষা অঙ্ক থাকে না, আমরা সেগুলিকে বাদ দেব। তারপরেও আমি এই স্লাইডটা পুরোটাই দিয়ে দেব, যদি কেউ মনে করে যে আরো একটু বাড়তি কিছু এখান থেকে জানতে চায় তাহলে they can go for accounting for acquisition। এখানে হয়তো কখনো কখনো এটা অবশ্য দরকার হয় না, এটা যদি পরীক্ষায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জায়গা ওখানে অ্যাকাউন্টিংটা হয়, এটা এখানে আছে, এখানে আমাদের দরকার নাই। আমি একটু করে দেব, এটাকে রিসাইজ করে দিয়ে দেব। এটা বোধহয় নাই, অনেক না না স্যার, এইটাও নেই স্যার। গত ক্লাসে যে স্লাইডটা পড়িয়েছিলেন ওটাও স্যার আমাদের কাছে নাই। ওইটা তো পাঠিয়ে দিছি না গত ক্লাসে? না স্যার, গত ক্লাসটা স্যার আসে নাই স্যার। গত ক্লাসেরটা কি ছিল জানি স্যার? গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে জানি আলোচনা করছিলাম, লিখে রাখো নাই না? স্যার গত ক্লাসে অ্যান্টি ডাম্পিং এর বিষয় ছিল, ওই জাকির ভাইয়ের কাছে লেখা আছে। না না, কম্পিটিটিভ অ্যাডভান্টেজের বিষয় ছিল, তাই না? কম্পারেটিভ আর কম্পারেটিভ, জি স্যার। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তো দিয়ে দিচ্ছি আমি, এটা দিয়ে দিচ্ছি তো আমি, এটা না চেক আমি কোনটা। গত ক্লাসে আমরা কর্পোরেট ফাইন্যান্স তো আলোচনা করে নাই। আচ্ছা, আমরা বোধহয় মডার্ন ফার্ম বেস থিওরিজ, এটাই কি স্যার? লাস্ট আমার কাছে স্যার আছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রিজিওনাল ট্রেড। তারপরে স্যার গত ক্লাসেরটা নাই। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর রিজিওনাল ট্রেড পড়াইছিলেন তার আগের ক্লাসে। এটা যে প্রোডাক্ট লাইফ সাইকেল, যেটা ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। প্রোডাক্ট লাইফ সাইকেলটা বোধহয় যায় নাই। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে তাহলে